সৈয়দ মামুন মাহবুব আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করতে হচ্ছে রাষ্ট্রপতি প্রসঙ্গে। আমার প্রশ্ন হচ্ছে যে সেই পুরনো প্রশ্ন যে বিএনপি বললেই তো বা ইঙ্গিত দিলেই তো রাষ্ট্রপতি পদত্যাগ করতেন, কিন্তু তা না করে এত নাটকীয়তার কি প্রয়োজন ছিল এবং কেন স্পিকারকে 2 দিনের মধ্যে মানে 2 দিনের নোটিশে তাকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হলো এবং 24শে জুলাইয়ের মধ্যে তাকে কেন পদত্যাগ করতে হলো? এতে করে যে প্রশ্নগুলো উঠেছে তাতে করে বিএনপি আসলে কতটা লাভবান হলো আপনার কি মনে হয়? আমি এটা বুঝি না। আর বিএনপির একটা কিন্তু ঐতিহাসিকভাবে বিএনপি রাষ্ট্রপতিকে নিয়ে ডিল করতে পারে না। আপনি হিসাব করে দেখেন পান্না ভাই, 82 সালে হোসেন মোহাম্মদ এরশাদ যে রাষ্ট্র ক্ষমতা দখল করলো, তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তখন ক্ষমতায় ছিল বিএনপি। এবং বিএনপির আব্দুস সাত্তার তার মাত্র 4 মাস কি 5 মাস আগে বিপুল ভোটে, যদিও ডক্টর কামাল হোসেন কারচুপির অভিযোগ করেছিল বা আওয়ামী লীগ সহ অন্যান্য দল, তারপরও আব্দুস সাত্তার বিপুল ভোটে বিজয়ী রাষ্ট্রপতি ছিল। জিয়াউর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিল, কিন্তু আব্দুস সাত্তার নিঃশর্ত আত্মসমর্পণ করেছে। তারপরে 2002 সালে বিএনপিরই প্রতিষ্ঠাতা মহাসচিব রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আরো এক ঘনিষ্ঠ, যাকে জিয়া রাজনীতিতে পিক করেছিলেন, সেই বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি হওয়ার 3 মাসও বোধহয় যায়নি, একবারে তুলকালাম কাণ্ড। তারপরে বদরুদ্দোজাকে ওই মহাখালী রেল লাইন, মগবাজার না মহাখালী কোনটা মনে নাই, রেল লাইন দিয়ে দৌড়ানো দেওয়া। তো সব মিলে বিএনপির প্রেসিডেন্টকে ডিল করতেই বোধহয় বিএনপির নানা ধরনের সমস্যা। এবং 2007-এও 2000 পরে তারা ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি নিয়োগ দিল, কিন্তু এই যে অনেকে একে ওকে দোষ দেয় না, বিএনপিরা দোষ দেয়, এ দায়ী ও দায়ী, আমার মতে ইয়াজউদ্দিনই দায়ী 111-কে আনার জন্য। কারণ তো সুতরাং এটার একটা রাজনৈতিক ব্যবচ্ছেদ হওয়া দরকার। গতকালকের ঘটনা যে কি এমন বিষয়, কি এমন ঘটনা যে রাষ্ট্রপতিকে শুক্রবারই পদত্যাগ করতে হবে এবং স্পিকারকে উড়িয়ে নিয়ে এসে সেই পদত্যাগপত্র রিসিভ করাতে হবে। কারণ আমাদের সংবিধানের যে স্কিম, সেখানে রাষ্ট্রপতির কর্মকাণ্ড তো সংসদীয় গণতন্ত্রে খুবই খুবই সীমিত। একটা সম্মানের উনি পোস্ট। বলছেন যে শেখ হাসিনাকে ফিরে আসার পথ তৈরি করে দিতে কিংবা নতুন করে একটা সাংবিধানিক সংকট কিংবা রাজনৈতিক জটিলতা সৃষ্টির জন্য তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন। তিনি সংসদ ভেঙে দিতে পারতেন। এই ধরনের কোনো কিছু হওয়ার কি ন্যূনতম সুযোগ ছিল বা এই রাষ্ট্রপতি করতে পারতেন পান্না সেই ভাই, সাহস বা সমর্থন? আমার দাদি একটা কথা বলতেন, আগেকার দিনের মানুষ তো পণ্ডিত ছিলেন, যে মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। প্রথম কথা, প্রেসিডেন্ট এই গতকাল যিনি রিজাইন দিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব থাকতেই তো শেখ হাসিনা দেশ ছাড়লেন, আওয়ামী লীগ সরকারের চেঞ্জ হলো, রেজিম চেঞ্জ হলো। তো তখনও তো উনি আটকাতে পারতো জরুরি আইন দিয়ে। ওনাকে দোষ দিয়ে তো লাভ নাই। আমাদের সাংবিধানিক স্কিম এরকম যে এইখানে প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটের কাছে সব ক্ষমতা, আর ক্ষমতা কাদের কাছে থাকে? যাদের হাতে বন্দুক থাকে, অর্থাৎ সেনাবাহিনী। তো এই 5 আগস্টের আন্দোলন তো বুঝাই যাচ্ছে, আমি ভদ্রভাবে বললেও এটা সেনা সমর্থিত, সেনা নির্দেশিত একটি আন্দোলন, বা আন্দোলন না যদি বলেন, আন্দোলনের একটি চূড়ান্ত রূপ। তো সেখানে রাষ্ট্রপতির কি করার আছে? হ্যাঁ, একটাই করার থাকতো, উনি জীবনটা দিয়ে দিতে পারতো। তাই দিয়ে যদি লাভ হতো সেটা অন্য বিতর্কের। তো এখনো যেখানে প্রধানমন্ত্রী আছে, সংসদ আছে, সেনাবাহিনী সরকারের সঙ্গে তো ছন্দেই আছে, এখানে ওনার কি ফাংশন? কাজে এটা মনে হয় অবান্তর। বরং আজকের দিনে আমরা স্মরণ করতে পারি যে তার যে 18 মাস ডক্টর ইউনূস তার প্রতি যে অমানবিক অত্যাচার চালিয়েছিল, এবং ইউনূসের সাঙ্গপাঙ্গরা যেভাবে মবক্রেসি করেছিল, যেভাবে সাংবিধানিক শেষ পদটিকেও শূন্য করে দিয়ে এখানকে সিরিয়া, আফগানিস্তান, ইরান বানাতে চেয়েছিল, সেইখানে ওনার যে দৃঢ়তা, আমি দৃঢ়তা বলছি মানসিক দৃঢ়তা, অনেকে কিন্তু এই টেনশন অ্যাবজর্ব করতে পারতো না। কিন্তু উনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা, এবং তখন বিএনপিকেও ধন্যবাদ দিতে হবে ইতিহাসের জন্য, বিএনপিও বলেছে যে না, রাষ্ট্রপতির পদত্যাগের প্রয়োজন নেই, তাহলে সাংবিধানিক পদ শূন্য হবে। কারণ ইউনূসের তাহলে আরো আরো কয়েক বছর তার এই দুঃশাসন, ইউনূস, আসিফ নজরুল সহ তাদের যে গ্যাং, তাদের অত্যাচার, তাদের বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর সকল চক্রান্ত ইউনূস সফল করতে পারত।
সেইখানে রাষ্ট্রপতির দৃঢ়তা, পদত্যাগ না করা, এইটা ইতিহাস তাকে মূল্যায়ন করবে একজন বীর যোদ্ধা হিসাবে, সেনানী হিসাবে। কিন্তু আপনি দৃঢ়তার কথা বলছেন, অনেকে তো আবার তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। এবি পার্টি থেকে শুরু করে ইনকিলাব মঞ্চ কিংবা এনসিপি, জামাতও চিন্তা ভাবনা করছে তারা মামলা করবে কি করবে না। তাহলে দৃঢ়তা যদি দেখিয়ে থাকে, তাহলে এদের এই দাবিগুলো কি, মানে কোন পর্যায়ের? জুলাই আগস্টের ঘটনায় সাবেক রাষ্ট্রপতির কোনো দায় নেই, কারণ উনি কোনো নির্বাহী দায়িত্বে ছিলেন না, এবং ওনার ওই সময়কালে আমরা কোনো বক্তব্য দেখিনি যে না এই আন্দোলন দমন করতে হবে, এই আন্দোলন হ্যান করতে হবে। উনি একজন রাষ্ট্রের 1 নম্বর নাগরিক হিসাবে, সবার রাষ্ট্রপতি হিসাবে যা ভূমিকা ছিল উনি সেভাবেই ছিলেন, এবং এই এই কর্মকাণ্ড হচ্ছে নির্বাহী বিভাগের দায়িত্ব, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ঠিক করা। তো সেই হিসাবে আর এনসিপি, আমি এই সুযোগে একটা কথা বলি পান্না ভাই, আপনার অনুমতির সাপেক্ষে, মানে সময়ের সাপেক্ষে, অনেকে অনেক কারণে অনেকের বিরোধিতা করে। জামাত, এনসিপি, এনসিপি তো জামাতের যুব শাখা আমি বলি, ইয়াং ব্রাঞ্চ ওদের, বা ইনকিলাব মঞ্চনা যা যা আছে, মূলত এদের রাজনৈতিক শিক্ষা হচ্ছে পাকিস্তান। তো ওদের একটা রাগ ছিল যে এত কিছুর পর এত বড় বীর মুক্তিযোদ্ধা কেন এখনো রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে থাকবে। কাজে সেদিক থেকে ওদের রাগ থাকতেই পারে মুক্তিযুদ্ধের উপরে। কারণ এখন তো দেখা গেল, বা ধরেন আজকে তো জুলাইয়ের 25 তারিখ, এবারকার জুলাই আন্দোলনের কর্মসূচিগুলো আপনি দেখেছেন, জনবিচ্ছিন্ন। কারণ জুলাই আন্দোলন 5 আগস্ট সন্ধ্যাবেলাতেই ম্লান হয়েছে, যখন তারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশকে আক্রান্ত করেছে। কাজী তাদের এই দাবি অনর্থক, যুক্তিহীন এবং উগ্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার মনে হয় না এতে খুব একটা কিছু যায় আসে। আওয়ামী লীগের দৃষ্টিকোণেও, মানে আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীদের ভাষ্যমতে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব বিট্রে করেছে, তিনি বেইমানি কাজ করেছেন। তাদের এই বক্তব্যের সঙ্গে আপনি কতটা একমত? মানে তার কি করার ছিল, কি করতে পারতেন তিনি? বিট্রে শব্দ তো খুব কঠিন শব্দ, কে কাকে বিট্রে করলো। তো এখানে তো আমার মতে, আমি খুব অল্প বুঝি, আমার মতে যে পরিস্থিতি হয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী বা 3 বাহিনী যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে দাঁড়ালে বড়জোর উনি গ্রেপ্তার হতেন বা অ্যারেস্ট হতেন, সরি, বা উনি মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হতেন। তো হত্যা হওয়াই যদি গর্বের হয়, সেটি যার যার রাজনৈতিক বিশ্বাসের ব্যাপার। বরং রাষ্ট্রপতি পদে থেকে পরবর্তী যে বেশি বিপর্যয় তো উনি ঠেকিয়েছেন, ইউনূসের পুরো চক্রান্ত পরিকল্পনা সফল হতে দেননি। ইভেন শেখ হাসিনাও যদি সেনাবাহিনীর ব্যবস্থাপনাই হোক, যেভাবে হোক উনি গিয়েছেন, আওয়ামী লীগ যারা করে তাদের জন্য তো শেখ হাসিনা বিশাল সম্পদ, দেশেরও একটা বড় মানুষের জন্য। তাহলে কি আমরা শেখ হাসিনা সরে যাওয়াকে নিন্দা করব, নাকি একটা রাজনৈতিক কৌশল বলবো? তো এগুলো এখন শোনেন, আরেকটা আওয়ামী লীগের আমি বন্ধু বান্ধব যারা, ছোট দেশ তো সবাই সবাইকে চিনি, একটা রাগ দেখি আমি, একেবারেই বাচ্চার মতো রাগ, যে উনি বিএনপির লেখা বক্তৃতা পড়ে কেন। পার্লামেন্টারি পার্লামেন্টারি সিস্টেমে ক্যাবিনেট অ্যাপ্রুভ ছাড়া রাষ্ট্রপতি কোন স্টেটমেন্ট তো দিতে পারে না, রাষ্ট্রপতি সংসদে বক্তৃতাও দিতে পারে না। এটা আওয়ামী লীগের যারা নেতারা খুব ভালো করে জানে, এবং খুব সম্ভবত আমি যদি ভুল না করি, আওয়ামী লীগের আমলে 96 কি 97-তে আগে এটা কাস্টম ছিল, আওয়ামী লীগ আমলে একটা সার্কুলার হয়ে আছে যে প্রেসিডেন্ট পার্লামেন্টে যাই বক্তৃতা দেবে ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দেবে। সুতরাং এখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিছু করার নেই। যারা যারা এই কথা বলেন, তারা ওই একই সাথে বলেন যে প্রয়োজনে তিনি এইসব শব্দ উচ্চারণ করতেন না, তিনি বক্তব্য দিতেন না, তিনি রিজাইন করতেন। রিজাইন করাটাই কি সমাধান ছিল কিনা? তাহলে তো আমার একটা বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে এবং সর্বোচ্চ সম্মানের সঙ্গে প্রশ্ন, আওয়ামী লীগের এই ঢাকা শহরে তো এখনো অনেক লোক আছে। তো ও পরের দিন, যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো, ধরেন পাঁচ হুম, হুম। 5 আগস্ট বাদ দেন, 5 ফেব্রুয়ারি, 25 পাঁচ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সেদিন 5 লাখ লোক 32 নম্বরে গেল না কেন? তাহলে সেটাই, সেই প্রশ্ন প্রশ্ন যে আমার। তখন পরিবেশ নাই, তো সেই পরিবেশ হুম। তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সময় ছিল না। আপনাকে বাস্তবতার আলোকে করতে হবে। আপনি নিজে আগুনে ঝাঁপ দেবেন না, আরেক লোককে ঝাঁপ দেওয়ানোর জন্য বলবেন। আপনি 5 ফেব্রুয়ারি তো ওরা ডিক্লেয়ার দিয়ে এই রাষ্ট্রীয় প্রণোদনায় অত্যন্ত ন্যাক্কারজনক
ধিক্কার দেই, আমি নিন্দা করি, এবং ইতিহাসের একদিন বিচার হবে। বঙ্গবন্ধু জাদুঘর ভাঙলো, বাঙালির মুক্তির ঘর। তো সেদিন ঢাকা শহরে তো 5 লাখ লোক তো মিনিমাম আছে, আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ নেতা কর্মী, আরো হয়তো থাকতে পারে। বা আপনি 1 লাখ লোকেরও তো মিছিল আমরা ওখানে দেখলাম না। তাহলে তাহলে উত্তর কি? সবাই বিট্রে করলো? 20,000 মানুষ হলেই তো তারা এই জঙ্গি হ্যাঁ, হ্যাঁ, কাজে আমি জড়িত, তারা ধন্যবাদ, আমি ওইটাই পালন বলছি। করবেন না। 20,000 লোক যদি মিছিল নিয়ে যেত, তাহলেও তো একটা ইতিহাস হতো। এখন আমি কি বলবো যে এরা বিট্রে করেছে? নিশ্চয়ই না। তখনকার পরিস্থিতি, রাষ্ট্রীয় অত্যাচার, যে কারণে ভেবেছে আরো পরে আরো পরে। তো আপনি নিজে রিস্ক নিচ্ছেন না, আরেকজন লোককে রিস্ক নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। এইটা হচ্ছে একটা আহ, বলে না, মানে রাগ, অসহায়ের রাগ আর কি, অসহায়ের আত্মচিৎকার। আম, এরপরে আর কেউ টার্গেটে আছে নাকি? আপনি কি মনে করেন রাজনৈতিক একটা সমীকরণ বা আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, যেহেতু ফ্যাসিবাদের দোসর হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব চিহ্নিত ছিলেন, এরকম ফ্যাসিবাদের দোসর উচ্চ পদে নানান জনে তো আছেন, আর কেউ রিস্কের মধ্যে আছেন? আপনার কি এমনটা মনে হয়? আমার আমার জানা মতে তো শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রীয় বড় পোস্টে, সাংবিধানিক এবং সর্বোচ্চ পোস্টে আর কেউই নাই সেনাবাহিনী প্রধান ছাড়া। আর তো কেউ হুম। নেই। সেই আর তো সবাই সেনাবাহিনী প্রধানকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা, মানে মানুষ গুঞ্জন ছড়াচ্ছে আর কি, এর কোনো ভিত্তি কি আছে? আমি তা বলতে পারবো না, কারণ সেনাবাহিনী প্রধানের তো অগাস্ট আন্দোলনে অসাধারণ অবদান। 3 তারিখ ওনারা মিটিং করে বলেছে আমরা জনগণের বিরুদ্ধে অবস্থান নেব না। 5 তারিখে সব রাজনৈতিক দলকে উনি ডেকেছেন, এবং তখনকার সময় পর্যন্ত নিষিদ্ধ রাজনৈতিক দল জামাত ইসলামকেও ডেকেছেন। কাজে আপনি যদি জুলাই আগস্টের কনসেপ্টে ভূমিকা বিবেচনা করেন, তাহলে তো বর্তমান সেনাপ্রধান বলিষ্ঠ ভূমিকা ছিল রেজিম চেঞ্জে। আমি যদি একটু খোলামেলা ভাবে আলোচনা করি আপনার সাথে বা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে অবশ্যই সেনা প্রধানের গণমানুষের প্রতি তার একটা সমর্থন ছিল, বা মানুষের পাস বুঝে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সেই জায়গা থেকে বিট্রেয়ার তাকে বলা যায় না। কিন্তু যারা এইসব দাবি দাওয়া এখন করছে, যারা এখন রাজত্ব করছে, তাদের বক্তব্য অনুযায়ী তো শেখ হাসিনা হাত দিয়ে যারাই আহ যাদেরই নিয়োগ হয়েছে, অথবা এক সময় আওয়ামী লীগ করতো 40 বছর আগে, 30 বছর আগে, তারা সবাই ফ্যাসিবাদ, তারা সবাই ফ্যাসিস্টের দোসর। সেই হিসেবে সেনাপ্রধানকেও অনেকে এইভাবে ট্রিট করেন। এবং খোলামেলা ভাবে যদি জানতে চাচ্ছিলাম যে পাকিস্তানে আইএসআই এর মাধ্যমে তো নানান ধরনের চক্রান্ত চলছে আমরা শুনতে পাই, এবং সেই আইএসআই এর হিসাব নিকাশের জায়গায় আমাদের সেনাবাহিনীর নানান বিষয় তাদের নজরে রয়েছে সেই সব জায়গা থেকে। এবং কথাও আমরা শুনি যে কোনো কোনো যুদ্ধাপরাধীর সন্তানকে সেনা প্রধান বানানোর খায়েশ তাদের রয়েছে। এসব জায়গা থেকে দেখেন, কোনো ধরনের জি। জি, দেখেন, এগুলো যদি বিএনপি করে তাহলে জনগণের কি ক্ষতি হবে জানি না, বিএনপি রাজনৈতিকভাবে খুব ক্ষতির সম্মুখীন হবে। কারণটা কি জানেন? এখানে যেরকম আপনি ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করে আপনি রাষ্ট্র থাকতে পারবেন না ক্ষমতায়, আবার আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের আরেকটি ছোট পাকিস্তান বানানোর কোনো কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ মানবে না। এবং আজকে আপনি দেখেন, এখানে বেয়াদবরা বঙ্গবন্ধুকে নিয়ে এত অপমান করলো, বলে আল্লাহর মার দুনিয়ার বাইর। আর আজকে দেখেন বেলুচিস্তানে বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান হচ্ছে যে শেখ মুজিবের পথ ধরো, বেলুচ স্বাধীন করো। কাজী আইএসআই সমর্থিত, আমি আজকে একজন নাগরিক হিসাবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, মুক্তিযুদ্ধ বিশ্বাসী নাগরিক হিসাবে আমি বিএনপি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনার দলে বহু মুক্তিযোদ্ধা আছে, পার্লামেন্টে আছে, এমপি আছে, পার্লামেন্টের বাইরে আছে, আপনার দলের বুদ্ধিজীবী আছে। এরকম একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে আপনি বরং আপনার রাজনৈতিক শক্তিকে সংহত করতে পারবেন। আর ফ্যাসিবাদ সব খুঁজতে গেলে তাহলে তো কম্বল গা, কি বলে, লোম বাঁচতে কম্বল উজাড়ের মতো। আওয়ামী লীগ বাংলাদেশে এখনো 35 থেকে 40% জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ সমর্থন পায়। তাহলে এইটা কোনো কথা না, কোনো কোনো টার্মে ফ্যাসিস্ট কেউ হতেই পারে। কারণ ফ্যাসিবাদের সংজ্ঞা যদি ধরেন, তাহলে খুব মুশকিল, পান্না ভাই, যে কেউ ফ্যাসিবাদের মধ্যে পড়বে। ফ্যাসিবাদে বুলগেরিয়ার বুদ্ধিজীবী ঐতিহাসিক দিমিত্রি ফ্যাসিবাদের যে সংজ্ঞা বলে গেছেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘরও আছে, 7টা সিমটম। তার প্রথম সিমটম হচ্ছে ভিন্ন মতকে দমন করা, দ্বিতীয় সিমটম দেশের বিচার বিভাগকে নিজের কন্ট্রোলে রাখা,
তৃতীয়, মিডিয়াকে গৈবেলসীয় কায়দায় মিডিয়া এক পক্ষের কথা বলবে। চতুর্থত, একটা শত্রু সৃষ্টি করতে হবে, কৃত্রিম শত্রু। পঞ্চমত, একটা জনগোষ্ঠীকে হত্যার কাজ করতে হবে, যেরকম ইহুদি মারত জার্মানিরা, পাকিস্তানিরা বাঙালি মারত। তা আমরা কি এখন সেই জায়গায় যাব? 6 নাম্বার হচ্ছে এক নেতাই সব, ওই নেতা কোনো ভুল করতে পারে না, প্রশ্ন করতে পারে না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি এখন আমরাও ধারণ করি এতদিন পরে এসে আবার, তাহলে তো ফ্যাসিস্ট সবাই। বরং ওইটা না করে এখন শেখ হাসিনার আমলে যে রাক্ষসের মতো উন্নয়ন হয়েছে, অসাধারণ উন্নয়ন হয়েছে, রেকর্ড সমান, তাহলে ওই সবই ভাঙেন আপনি যদি ফ্যাসিবাদের চিহ্ন রাখতে না চান। এটি তো কথা না। কথা হচ্ছে মানুষ, একটা সাধারণ মানুষ আন্দোলনে গিয়েছিল কেন জুলাই আগস্টে, যে শেখ হাসিনার ভোট ভোট ব্যবস্থাকে উনি ক্ষতিগ্রস্ত করেছেন, কেউ বলে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাহলে চেয়েছিল একটা অবাধ নিরপেক্ষ ভোট, সেই ভোটে মানুষ যাকে চয়েস করে, যেরকম আমরা এরশাদের সময় 90-তে চেয়েছি। কিন্তু এই ভোটকে আমি এইভাবে বলতে চাই, বর্তমান ভোট, এই 12 ফেব্রুয়ারির ভোট হচ্ছে পক্ষপাত দুষ্ট, প্রশ্নবিদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক নয়। কারণ দেশের 40% জনগোষ্ঠী, তার কোনো চয়েস ছিল না সে কাকে ভোট দেবে। এই যে আপনাদেরই কলিগ নিউ এজের সম্পাদকের মতো মুখে রুমাল দিয়ে কেউ কেউ বিএনপিকে ভোট দিতে গেছে। তো সুতরাং এই ভোটও তো ইতিহাসের কাষ্ঠ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুব কঠিন হবে। এটি একটি অন্তর্ভুক্তিবিহীন, একটা প্রশ্নযুক্ত ভোট। বরং বিএনপি সরকারের উচিত হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলুক, অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে সেগুলো করুক, জনগণের যে সেবা দেওয়ার অঙ্গীকার করেছে সেটা করুক, তারপরে নেক্সট ভোটে দেখা যাবে জনগণ কাকে চায়। নসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব, তার নাম রাষ্ট্রপতির পদের জন্য বেশ ছড়িয়ে দেওয়া হচ্ছে, বেশ আয়োজন করে মোটামুটি একটা ব্লক তোলা হচ্ছে, একটা হাইপ তোলা হচ্ছে। বাংলাদেশে তো অস্বাভাবিক কিছু নয়, কিন্তু হয়ে যেতেও পারে, বলা যায় না। মানে ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি হবেন, এটা তো আমরা কেউ ঘুণাক্ষরেও কল্পনা করি, তাই না? ডক্টর ইউনূসও এদেশের প্রধান উপদেষ্টা হবেন, আমরা কখনো কল্পনাও করিনি। অতএব নসিমুল গনির ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে অস্বাভাবিক কিছু নয়, কিন্তু কেন নসিমুল গনির নাম এভাবে আসছে? মানে তিনি কি এমন ব্যক্তি, বিহাইন্ড দ্য স্ক্রিনে তার শক্তিটা কোথায় বা কানেকশন গুলো কোথায়? আপনি কি এই বিষয়টা একটু বলবেন, বা আপনার কিছু ধারণা আছে কিনা? নসিমুল গনি সাহেব সম্পর্কে এমন কোন মানে একেবারে মানে উজ্জ্বল আমলাও না। তার সম্পর্কে তো অভিযোগ যে বাংলাদেশে যে হিজবুত তাহরির তার অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন, সে যে এটাকে অস্বীকার করে। আমি যা খবর আছে বাজারে সেটাই বলছি, কারণ এই আমলার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় বা এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার চিনতেও হবে। তো প্লাস 2013 সালে আওয়ামী লীগ তাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছিল। ইউনূস সাহেব তাকে রিটায়ারমেন্ট থেকে নিয়ে এসে, ইউনূস যখন তাকে ছুঁয়েছে, বিএনপির উচিত হবে তার প্রতি আর বিশ্বাস না করা। কারণ এখন দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের কি ছুঁয়ে দিয়েছেন, তাহলেই সেখানে স্বার্থ আছে। আর বিএনপি তো লোকের অভাব নাই। আমি তো বললাম, আমার মতে নসিমুল গনি বা এই ধরনের পাকিস্তানি আইএসআই লোক হিসাবে বদনাম থাকুক বা সত্য থাকুক মিথ্যা থাকুক, এরকম প্রশ্নবিদ্ধ লোককে বিএনপি রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া বিএনপির রাজনীতির জন্য ক্ষতিকর হবে। বিএনপির উচিত হবে, অনেক ক্লিন ইমেজের ব্যক্তি আছে, মুক্তিযোদ্ধা আছেন যারা বিএনপি করে, সব লোক তো খারাপ না। আমি ওই ফ্যাসিস্টের মতো বলবো না বিএনপি সব খারাপ বা বিএনপি সব ভালো, আর আওয়ামী লীগের সব খারাপ বা আওয়ামী লীগের সব ভালো। সব দলই ভালো খারাপ লোক থাকে, তার মধ্য থেকেই চেষ্টা করতে হয় যতটা যোগ্য, সৎ এবং প্রশ্নহীন, প্রশ্ন নাই। তা আমি মনে করি বিএনপি যেহেতু একবার রাজাকার হিসাবে বদনামপ্রাপ্ত লোক আব্দুর রহমান বিশ্বাসকে নিয়োগ দিয়েছে, এবং বিএনপি এখনো দাবি করে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল হিসাবে তার আদর্শ অনুসরণ করছে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং 1974 সালে একটি নিবন্ধে তিনি ডেপুটি আর্মি চিফ হিসেবে লিখেছেন, 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরই আমরা সিগন্যাল পেয়ে গিয়েছিলাম বাঙালি অফিসাররা, যে কারণে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আর এখন যেহেতু স্বাধীনতা বিরোধীদের একটা উত্থান ঘটানোর চেষ্টা ডক্টর ইউনূস গ্যাং করেছে, কাজে বিএনপির রাজনীতির জন্যই মঙ্গল হবে আমার মতে। একজন বীর মুক্তিযোদ্ধা সে বিএনপির
কেন্দ্রীয় নেতাও আছে, এমপিও আছে, আবার বাইরেও বুদ্ধিজীবীও আছে বিএনপি পন্থী। কারণ ধরেন বাংলাদেশের কালচারে একটা দল, যে দল ক্ষমতায় থাকে তার আদর্শ বিরোধী কাউকে প্রেসিডেন্ট করা হয় না, এবং এটা দোষেরও না। আমার আদর্শের একটা প্রেসিডেন্ট থাকা এটা খারাপ না। তো সেই হিসেবে বিএনপি যদি বিএনপির আজকে সহজ করে প্রমাণ দিতে হবে যে বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে, যেটা তারা 12 ফেব্রুয়ারি ভোটের আগে বলেছে যে আমরা মুক্তিযুদ্ধের দল। তাহলে এই রাষ্ট্রপতি নিয়োগে সেই পরীক্ষায় তাদের পাশ করতে হবে। মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে। তার বদলে আপনি যে নাম বললেন, বা আরো দু একটা এরকম পাকিস্তানি পন্থী নাম টাম শোনা যায়, বা যুদ্ধাপরাধীদের মানে দণ্ডিত, সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত, ফাঁসিপ্রাপ্ত কাউকে বড় কোনো দায়িত্বে, তার ছেলে মেয়েকে দায়িত্বে দেওয়া, এই আত্মঘাতী কাজ বিএনপি বা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন আমি এটা বিশ্বাস করি না। আমার ওনার উপর আস্থা আছে। উনি আর যাই হোক, স্বাধীনতা বিরোধী কাউকে এখনই উনি কোনো সুযোগ দেবে না। না, আমরাও সেটা বিশ্বাস করতে চাই না, কিন্তু আপনি বলছিলেন যে বিএনপি রুচিত হবে না। ডক্টর ইউনূস যাকে যাকে স্পর্শ করেছে, যার যার উপরে তার আশীর্বাদ ছিল, সেখান থেকে খুবই সাবধানে থাকা এবং সেখান থেকে একেবারে মোটামুটি দূরত্ব বজায় রাখা। কিন্তু যেহেতু তারা আওয়ামী লীগকে এখন ইউনূস সাহেবের মতোই ডিল করছে, এবং আওয়ামী লীগ দেশের একটি বড় রাজনৈতিক সংগঠন, আপনি আমি পছন্দ করি না করি, সুতরাং এবং অভ্যন্তরীণ রাষ্ট্র পরিচালনাও বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে। অনেক যোগ্য জায়গায় কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, পুরাতন স্টাইলে চলছে, চাঁদাবাজি সীমাহীন হচ্ছে, যে কোনো জেলা উপজেলায় কোনো প্রকার কোনো পরিবর্তন নেই, সবকিছুকেই আমার লোক খোঁজার চেষ্টা চলছে। মন্ত্রীদের ছেলে মেয়ের নামে ইউনিয়ন পরিষদ হচ্ছে, পরে আবার প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কাজে সব মিলিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আসার সুযোগ দেখছি না। তবে আমি এখনো প্রত্যাশা করি, আমি স্বপ্ন দেখালো যে বিএনপির আলোচনা হচ্ছে, কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু আসে, প্রেসিডেন্টও আনুষ্ঠানিকভাবে বলেননি পদত্যাগ করবেন, বরঞ্চ সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রেসিডেন্টের উপর চাপ দেননি। যদি প্রেসিডেন্টের উপর চাপ না দিয়ে থাকেন তাহলে তো প্রেসিডেন্টের স্বাভাবিক নিয়মেই 2028 সাল পর্যন্ত থাকার কথা। কিন্তু সবাই জানেন, প্রত্যেকটা মিডিয়ার প্রধান খবর হলো প্রেসিডেন্ট পদত্যাগ করছেন। আমাদের এই আলোচনা যখন প্রচারিত হবে, হয়তো দেখা যাবে ততক্ষণে প্রেসিডেন্ট পদত্যাগ করে ফেলেছেন। তো বিষয়টা ওপেন সিক্রেট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও ঢাক ঢাক গুড়গুড় আমরা লক্ষ্য করছি। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পদে থাকা না থাকা নিয়ে এই যে নাটকীয়তা, এটা কি আসলে রাষ্ট্রযন্ত্রের অস্থিরতার বহিঃপ্রকাশ? জি, প্রথমেই আপনাকে বলি, আপনি বলেছেন যে অজয়দা একটা পরিচিত মুখ। তো যেহেতু আমি ছড়া লিখি, আমার সাথে সাথে কি মনে হয়েছে জানেন, একটি পরিচিত মুখ প্রশংসা করে যেমন গাল দিয়ে তার চেয়ে বেশি সুখ, বুঝছেন? এখন শাহাবুদ্দিন চুপ্পুর একটু সিরিয়াস কথায় ফিরে আসি। সেটা হচ্ছে, উনি আমাদের রাষ্ট্রপতি, তাকে সাধারণ নিয়ম অনুযায়ী মহামান্য বলতে হয়, যদিও এইসব দেশে বলে না। আপনি বোধহয় জানেন যে আমার সৌভাগ্য হয়েছিল রাজা চার্লসের সাথে করমর্দন করার। আপনি কি এটা জানেন? যে আপনি একবার বলেছিলেন, আমার প্রশ্ন। হ্যাঁ, উনি এসেছিলেন। আমি বললাম এই কারণে, ধরেন উনি তো অনেকগুলি দেশেরই আসলে নিয়ম মাফিক রাষ্ট্রপ্রধান। উনি আমাদের এখানে রাজার জন্মদিনে ছুটি দেওয়া হয় অস্ট্রেলিয়ায়, আগে রানীর জন্মদিনে দিত, জুন মাসে আমরা সেই ছুটি অলরেডি উপভোগ করে ফেলেছি। আমি যেটা বলতে চাচ্ছি যে এত বিনয়, মানে কিং ফ্যামিলি, দে আর দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, তাদের যে বিনয়, তাদের যে ভদ্রতা এবং তাদের যে সৌজন্য, এই যে আপনি বললেন না রাগ রাগ ঢাক ঢাক, এই বিষয়গুলো আমাদের মধ্যে যেমন চালু থাকে, এটা বোধহয় আপনার মধ্যবিত্ত এবং গরিবের হয়। দেখবেন ওই ফ্যামিলিতে সবসময় রাগ রাগ ঢাক ঢাক থাকে, এক বড় লোকদের থাকে না, আর এক প্রান্তিক মানুষের থাকে না, কোনো রাগ রাগ ঢাক ঢাক থাকে না। এখন এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের আগমনটাও ঘটেছিল অত্যন্ত অপ্রত্যাশিত ভাবে, যখন আপনার অনেক সিনিয়র আওয়ামী লীগারদের নাম শোনা যাচ্ছিল, এবং আমরা আশা করেছিলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী
আপনার শেখ হাসিনা এমন একজনকে নিয়োগ দেবেন যিনি রাষ্ট্র ক্ষমতা এবং রাজনীতিতে পরিপক্ক এবং দক্ষ। সেটা হলো না, কিন্তু আমরা দেখলাম যে তার পায়ে ধরে সালাম করে তার কিছুদিন আগেই চুপ্পু বলছিল যে মানে আপনি তো আমার দিকে তাকানি না, এরকম একটা অভিযোগ করেছিল, অনুযোগ করেছিল নেত্রীর কাছে। সেই চুপ্পুকেই হঠাৎ করে আপনার রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হলো, মহামান্য শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে। এই যে অযাচিত ভাবে একটি রাষ্ট্রের সর্বোচ্চ পদ পেয়ে যাওয়া, এটা যেমন তখন আমাদেরকে বিস্মিত করেছে, এখন হতাশ করছে কেন? বলা হচ্ছে যে তিনি এস আলমের নির্বাচিত প্রতিনিধি ছিলেন, অর্থাৎ ব্যবসায়ী এস আলমের রিকমেন্ডেশন অনুযায়ী। এটার অনেক লজিক্যাল কারণ আছে এই গুজবের। গুজবটা সত্য কিনা আমরা জানি না, কিন্তু গুজবের অনেকগুলি লজিক্যাল কারণ আছে। আমি যে কারণে এই প্রসঙ্গটার অবতারণা করলাম সেটা হচ্ছে দা ওয়ে হি কেম টু দ্য পাওয়ার, এটাও কিন্তু এক ধরনের রহস্য ছিল। সবাইকে ডিঙ্গিয়ে হঠাৎ করে তিনি হয়েছেন। তো ভদ্রলোকের কপাল খারাপ, ভদ্রলোক ক্ষমতা নেওয়ার পরপরই আমাদের দেশে এমন একটা ঘটনা ঘটে গেল, গণ অভ্যুত্থান, বিপ্লব, প্রতি বিপ্লব কিংবা নাটক কিংবা ডিপ স্টেট, যে নামেই আপনি আখ্যায়িত করেন না কেন, সেটা কমপ্লিটলি তার বিরুদ্ধে চলে গেল। এবং আপনি খেয়াল করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের যিনি মানে এখন যাকে বলা হচ্ছে যে আনভেইলিং মাস্ক অফ ফেক সেন্ট, মানে ভুয়া দূতের যে মুখোশ উন্মোচন হচ্ছে, তিনি কিন্তু একবারও তার দিকে তাকাননি। আপনি খেয়াল করে আপনি ভিডিওটা যদি আবার দেখেন, তাকাননি মানে রাগে, কিন্তু তাকে শপথ নিতে হয়েছে তার কাছে। তারপর যখন নির্বাচন হলো, নির্বাচনটা ডেফিনেটলি আওয়ামী লীগের গত 2-3 বারের নির্বাচনের চাইতে অনেক অনেক ফেয়ার এবং জনপ্রতিনিধিত্বমূলক ছিল, এবং মানুষ এই নির্বাচনটা চেয়েছিল যে আমি অন্তত ভোটটা যেন দিতে পারি। যারা ভয়ে দিতে পারে নাই, হতাশায় দিতে পারে নাই, কিংবা কোনো কারণে বর্জন করেছে, তারা ছাড়া সিংহভাগ মানুষ কিন্তু এই ভোটে অংশগ্রহণ করেছিল। সেই ভোটে যারা নির্বাচিত হয়ে আজকে রাষ্ট্র ক্ষমতায় আছেন, বিরোধী দলে আছেন, তাদেরও কিন্তু শপথ নিতে হয়েছে এই রাষ্ট্রপতির মাধ্যমে, বিশেষ করে সরকারকে এই রাষ্ট্রপতির মাধ্যমে শপথ নিতে হয়েছে। সো আলংকরিক অর্থে তিনি আমাদের রাষ্ট্রপতি। এখন একজন রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে চলে যাবে, সেই স্বাস্থ্যের খবর তিনি জানানোর আগে মিডিয়া জেনে যায়। এইটা কেমন হয়ে গেল না? যে মানে আমি অসুস্থ হলাম, হ্যাঁ, আমার পত্নী বা পরিবার জানার আগে আপনি জেনে গেছেন। তো আপনি এটা জেনে গেলেন কিভাবে? এবং দেশের শীর্ষ মিডিয়া যেগুলিকে আমরা বলি, যেমন ধরেন রাষ্ট্রপতি অভিযোগ করেছেন ডেইলি স্টার সম্পর্কে যে না জেনে তারা এরকম একটা নিউজ করেছে। কোন নিউজটা? যে তার সাথে আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রী, এখন যিনি প্রবাসে আছেন, হ্যাঁ, এখন পালিয়ে গেছেন বললে অনেকে রাগ করে, সসম্মানে গেছেন বলে অনেকে ক্ষুব্ধ হয়। কোনটা যে বলবো এটা বলা খুব মুশকিল। আচ্ছা ঠিক আছে, উনি চলে গেছেন, যে কোনো কারণে চলে গেছেন। এই যে বলেন না, বলেন যে উনি এই দেশে নাই, এই দেশে নাই। আচ্ছা ঠিক আছে, রবীন্দ্রনাথের একটা গান আছে না, ওই যে চলে গেলে পলাতকা ছায়া ফেলে। উনি চলে গেছেন কিন্তু ছায়াটা ফেলে গেছেন। তো ওই ছায়াটা দেখেন কেমন শক্তিশালী। বলা হচ্ছে যে উনার সাথে আলাপ হয়েছে, উনি যখন বিদেশে গেছেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনার সাথে আলাপ হয়েছে। এই আলাপের পরে খুব স্বাভাবিকভাবেই তাকে আর এই পদে রাখা যাচ্ছে না। এই যে এই পদে রাখা যাচ্ছে না, সেটার সাথে শারীরিক অসুস্থতাটা যোগ করে দেওয়া হয়েছে। এখন দেখেন, রাষ্ট্রপতি, আপনি যেটা শুরুতে বলেছেন আলংকরিক পদ, আসলে রাষ্ট্রপতির কবর জিয়ারত করা আমাদের দেশে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রধান অতিথি হওয়া, যেমন ধরেন বিশ্ব তামাক দিবস, কেউ জানে না, কিন্তু যে বেটা তামাক বানায় ও জানে না যে এটা বিশ্ব তামাক দিবস। ওই দিন তিনি একটা বিবৃতি দেন, হয়তো তিনি তখন জর্দা খান, পান দিয়ে জর্দা খাইতে খাইতে লেখেন যে তামাক খুব খারাপ জিনিস, ওনার সেক্রেটারি এটা লেখে, তোমরা আর তামাক সেবন করবে না। এইরকম বিবৃতি বাণীগুলি আমাদের, যেগুলিকে আমি ব্যক্তিগতভাবে বলি মেহেরবানি, মানে উনি তো আর বানিয়ে দেন না, এটা মেহেরবানি করে অন্য সেক্রেটারিরা লিখে দেয়, ওই বাণীগুলি দেন। আপনার মনে আছে আমাদের দেশে একজন রাষ্ট্রপতি ছিলেন মাহমুদুল্লাহ, বঙ্গবন্ধু তাকে বানিয়েছিলেন, ফেনীর মানুষ। এই ভদ্রলোক রাষ্ট্রপতি থেকে যখন চলে গেলেন, খুব আশ্চর্যজনক ভাবে বিএনপির এমপি হিসাবে ফিরে এলেন, সাধারণ একজন সাংসদ হিসেবে তিনি ফিরে এসেছিলেন। এটা মানে ওই বয়সে আমাদেরকে স্তম্ভিত করেছিল। আপনি ইউ আর দ্য টপ অফ দ্য ক্রাউন, আপনি এরপরে গিয়ে
ফরাসে লুটিয়ে পড়ছেন, মেঝেতে লুটিয়ে পড়ছেন, এইটা তো আমরা রাষ্ট্রপতির কাছ থেকে আশা করি না বা করিনি। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য। এখন দেখেন এই ভদ্রলোক নানা কারণে বিপদগ্রস্ত ছিলেন, আশঙ্কাগ্রস্ত ছিলেন, তার চেহারাতেও সেটা আমরা দেখেছি, এবং বিভিন্ন সময় তিনি নিখোঁজ ছিলেন, তার কোনো খবর পাওয়া যেত না। এবং তিনি নিজে দুঃখ করে বলেছেন তার কথা কেউ শুনতো না, তার কাছে কেউ আসতো না, তাকে কোনো ইনফরমেশন দিত না, তার কাছে কোনো ফাইল যেত না। এইরকম একজন আপনার কি বলে যে অথর্ব রাষ্ট্রপতি হওয়ার চাইতে আপনার শারীরিক কারণে চলে যাওয়াটা আমার মনে হয় মঙ্গলের, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে খুব স্বাভাবিকভাবেই আপনার বুনো ওল আর বাঘা তেঁতুল, এই দুটো তো একসাথে থাকতে পারে না। তিনি যাদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন, যাদের সরকারের ছিলেন, তারা তো আমি বলবো যে তাদেরকে উৎখাত করা হয়েছে এবং তারা উচ্ছেদ হয়ে গেছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের সকলেই। তো সেই জায়গায় তিনি যে এতদিন টিকেছেন, এটার জন্যই আমার মনে হয় শোকর করা উচিত। আপনি যেটা বললেন যে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হওয়ার সময় হয়তো উনি থাকবেনও না, যদি না থাকেন তো উনার জন্য রইল সমবেদনা, যদি থাকেন তো উনার জন্য রইল দুঃখ, আর যদি উনি থেকে আবারও বলেন যে না আমি রয়ে গেছি, তাহলেও ওনার জন্য আমার কষ্ট ছাড়া কিছুই রইলো না। মানে আমি কোনো আনন্দ প্রকাশ করতে পারছি না কোনোভাবেই, বুঝতে পেরেছেন? আনন্দ এই যে দুঃখ, কষ্ট এবং সমবেদনা বিতরণ আপনি করছেন, যেহেতু আপনি একটা মুডের মধ্যে আছেন এই বিতরণের, তো আপনি আরেকটি ইস্যু নিয়ে আসে, সেখানে আপনি দুঃখ, কষ্ট, সমবেদনা বিতরণ করার সুযোগ পাচ্ছেন। সেটা হচ্ছে আমাদের সাতক্ষীরা অঞ্চলের জামায়াতের একজন এমপি, গত কদিন ধরে ওনার নামও কিন্তু আমরা পত্রিকার পাতায় খুব দেখছি, একদম মানে ভয়ঙ্কর ভাবে দেখছি, এবং অনেক সময় লুকিয়ে লুকিয়ে দেখছি যে এর পাশে আমার ছেলে মেয়ে অথবা এরা কেউ দেখে ফেললো কিনা, যে এই ধরনের এই যে একদম মানে কুৎসিত ঘটনার মানে ভেতরে উনি হাত পা নাড়াচাড়া করছেন, নানাভাবে প্রমাণ করার চেষ্টা করছেন যে উনি আসলে ঠিকই করেছেন, উনি ভুল করেননি, অন্যায় করেননি, নানাভাবে প্রচার। এবং প্রথম ওনার কিছু অনুগত লোক দাবি করে বসলো এআই দিয়ে ক্রিয়েটেড, এআই ক্রিয়েটেড। পরে দেখলাম উনি নিজেই বিবৃতি দেওয়া শুরু করলেন। যে আমার কথা হলো কি, আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাই, ঘটনা তো আমরা দেখেছি ভাই, আমি এটা আপনার কাছে জানতে চাচ্ছি যে একটা লোক যখন সংসদ সদস্য হয়, তিনি তো সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্বে পরিণত হন, কিন্তু ওনার হাতে দেশটাকে আমরা দিয়ে রেখেছি। উনি আইন ঠিক করে দিবেন যে আমাদের কিভাবে করা উচিত, কিভাবে ভাবা উচিত, কিভাবে চলা উচিত। এরকম আইন প্রণেতারা যখন এই ধরনের কাজ করেন, মানে ওনার মধ্যে আর কি কাজ করে, কি চিন্তাটা কাজ করতে পারে, ওনার মনস্তত্ত্বটা আমি আসলে বোঝার চেষ্টা করতেছি যে এরা আসলে কি, এরা কি মানুষকে মানে কি ভাবে যে এগুলো জানাজানি হলে আমার কিছু হবে না, অথবা এরা কি ভাবে যে আমি এতই ক্ষমতাবান হয়ে গেছি, কে কি দেখলো, কে কি বললো, আমার কিছু যায় আসে না। আমরা কিন্তু আগে দেখেছি, আমাদের এক সময় প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব, উনি ওই ধরনের মানে কাউকে পাত্তা দিতেন না, যে দেখলে দেখুক আমার কি, নাকি মানে এদের মনস্তত্ত্বটাকে আপনি কখনো মানে বোঝার চেষ্টা করেছেন? দেখেন, এটা তো আপনি ফ্রয়েডের কাছে নিয়ে যাচ্ছেন, সেগমন্ড ফ্রয়েডের কাছে আমাকে হাত পাততে হবে। এটা তো ফ্রয়েডীয় মনস্তত্ত্ব আছে, আপনি তো জানেন এটা, যে ফ্রয়েডের মনস্তত্ত্ব কিন্তু সাংঘাতিক। ফ্রয়েড যেটা বলছে যে পুরুষ কিন্তু একেবারে শেষ বয়সে এসেও কামুক হতে পারে। আমরা যদি ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি, এবং পৃথিবীতে অনেক ঘটনা আছে, ধরেন যৌনতার কথা যদি আমরা বলি, যৌনতা তো একটা বিজ্ঞান, এবং আপনার এটা একটা আলটিমেট সোর্স অফ এনজয় অ্যান্ড আমি বলবো এন্টারটেইনমেন্ট ফর দ্য পিপল। এটা তো পৃথিবীর একেবারে যদি প্রাগ ঐতিহাসিক আপনি যুগে যান, যে মানুষ সৃষ্টির এই আকাঙ্ক্ষা না থাকলে তো আদম আর ইভ নেমে আসতেন না, এবং এই কাজও হতো না, আমরাও আসতাম না। এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মুশকিল হচ্ছে আপনি যেটা বললেন যে একজন মানুষকে সংসদ সদস্য বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে, অর্থাৎ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এখানে একটা কথা একটু বলতে চাচ্ছি তার আগে, সেটা হচ্ছে ধরেন আমাদের জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সাহেব, চার নেতা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, এই আমলগুলো, তারপর ধরেন মতিয়া চৌধুরী। এখানে মতিয়া চৌধুরীর কথা যখন এসছে, আপনাকে বলি একবার বজলু ভাইয়ের সাথে অনেক আড্ডা দেওয়ার সুযোগ হয়েছিল সংবাদ অফিসে। তো তাদের যে সন্তান নেই এটা নিয়ে কথা বলার সময় উনি ঠাট্টা করে বলছিলেন, বলে তোমার ভাবি যে পরিমাণ জেলে থাকে, আমাদের আর বাচ্চা হবে কি করে।
এভাবে দুষ্টামি করে উনি বলছিলেন। হ্যাঁ, বলে ও তো কয়দিন পর পরই কারাগারে যায়, তো আমাদের আর সন্তান হবে কি করে? দেখেন, কথাটার মধ্যে কিন্তু একটা চরম সত্য লুকায়িত আছে, যে আপনি জনপ্রতিনিধি, আপনি স্যাক্রিফাইস করেছেন। শুধু উনি স্যাক্রিফাইস করেননি, উনার হাজবেন্ডও স্যাক্রিফাইস করেছেন। হ্যাঁ, তা বজলুর রহমান যে পরিমাণ সুপুরুষ ছিলেন, যে খ্যাতি ছিলেন, হ্যাঁ, নারীরা তো তার কাছে আসারই কথা, কিন্তু এটা তো জানবার কথা নয়। আমি একটা কথা বলি আপনাকে, মৌমাছি আর মাছির মধ্যে একটা তফাৎ আছে। মৌমাছি ঘুরে ঘুরে কিন্তু ফুলে যায়, ফুলের থেকে ফুলে, ফুলের থেকে ফুলে যায়, এই জন্য মৌমাছিকে মানুষ কিন্তু নিন্দা করে না। আর মাছি কি করে? ঘুরে ঘুরে খালি নিষ্ঠায় যায়, পাঁকের মধ্যে যায়, গোবরের মধ্যে যায়, গুয়ের মধ্যে যায়। এই জন্য মানুষ মাছিকে নিন্দা করে, মাছিকে পছন্দ করে না। এই এমপি সাহেব যেটা করেছেন, মৌমাছি না হয়ে তিনি মাছি হয়েছেন। কারণ আপনি আপনার নানাবিধ পন্থা আছে আপনার যৌন ইচ্ছা চরিতার্থ করবার জন্য, কিন্তু আপনি এইভাবে হোটেলে গিয়ে নিজেকে, যে আপনি যেটা বললেন, যে এক ধরনের যে একটা ধারণা হয়েছে আমি নিরাপদ, বা আমি এটা করলে আমার কিছু হবে না, এই ধারণাটা সমাজ থেকে নির্মূল হতে হবে। এখন তো এআই এর যুগ, ঠিক বলা যায় না। কারো আমি দেখলাম প্রচার হচ্ছে, তারা বলেছে যে সিসিটিভি তুলে নিতে হবে। সিসিটিভি তুলে নিতে হবে কেন? হ্যাঁ, এটা তো বলেছে যে সিসিটিভি সর্বনাশ করছে, সিসিটিভি তুলে নিতে হবে। আরে ভাই, সিসিটিভি তুলে নিল, আমি আকাম দোকান করবো, এটা কেউ মানে জানতে পারবে না। হ্যাঁ, এবং এটা ক্যামেরায় ধারণ করা যাবে না। আমি আমি আপনাকে আরেকটা পয়েন্ট একটু বলি। দেখেন, ওনার একটা রিকমেন্ডেশনের একটা কি দেখলাম, কাগজ দেখলাম, যে ওই মেয়েটা তার মানে বায়োডাটার মধ্যে উনি জোর একটা সুপারিশ করেছেন, উনি এমপি সাহেব। মেয়েটা এসএসসি পাস, এবং উনি যখন বিয়ের দাবিটা করছেন, যে তারিখে উনি সুপারিশ করেছেন তার ঠিক 5 দিন আগে উনি বিয়ে করেছেন। তো এখানে দুটো প্রশ্ন, একটা হলো যে এই যে মেয়েটাকে চাকরির জন্য সুপারিশ করা, এটার মাধ্যমে কি মেয়েটাকে উনি এক ধরনের বাধ্য করেন? এটা কি প্রেম ছিল, এটা কি বিয়ে ছিল, এটা কি মানে ব্ল্যাকমেইল ছিল, নাকি এটা ওর অসহায়ত্বের সুযোগ নেওয়া ছিল? এই যে মানসিকতাগুলো, আপনি যে শেষে যে কথাটা বলেছেন, এটা কিন্তু খুবই সত্য। এরা কি আপনার ধারণা যে এরকম একটা বয়স্ক মানুষের সাথে স্বইচ্ছায় যায়? এখানে অনেকগুলো, এমনকি এমনও হতে পারে ওই মেয়েটির যারা অভিভাবক বা যারা তাকে লুক আফটার করে, তাদেরও এক ধরনের নীরব প্ররোচনা ছিল যে কাজটা করে নিয়ে আসো। এটা তো অস্বীকার করা যাবে না। এখানে আপনাকে একটা জায়গায় আসতে হবে। আমরা এই ব্যবচ্ছেদের পরিবর্তে আমরা যদি সমাজের দিকে তাকাই, আপনি দেখেন মানে এটা একটা সাংঘাতিক খারাপ জিনিস। সেটা হচ্ছে কি, যত আপনি টাইট করবেন, যত আপনি শৃঙ্খলিত করবেন, তত কিন্তু ভেতরে ভেতরে একটা বাস্ট হবে। এটা হচ্ছে তার একটা নজির, তার একটা প্রমাণ। আপনার তাকে হোটেলে নিয়ে যেতে হবে কেন? কেন তাকে হোটেলে যাচ্ছে, কেন তাকে এগুলো করছে? কারণ কি? কারণ সমাজে আপনার অবাধ যে মেলামেশা, আমি অবাধ মেলামেশা বলতে এখানে ভুল বোঝার কোনো সুযোগ নেই। অবৈধ মানে কি? অবৈধ হচ্ছে, কিন্তু অবাধ না। অবৈধটাকে আমাদের সমাজ বৈধ বলে মেনে নিতে চাচ্ছে অন্তর থেকে। আপনি দেখেন বিষয়টা কিরকম, সব বিষয়ে দেখেন যৌনতার একটা স্ফুরণ ঘটেছে হঠাৎ করে। এটাকে পারভার্সন বলা উচিত, বিকৃতি বলা উচিত। এই যে বিকৃতিটা ঘটেছে, এবং দেখেন সবগুলো মানুষ কিন্তু বেশি বয়সী মানুষ। একটা বয়সে কিন্তু মানুষের ওই যে মতিভ্রম, এবং আপনার বলে না যে বুড়োকালে ভীমরতি, এই কথাটা তো শুধু শুধু চালু হয়নি, তাই না? এই যে ভীমরতি গুলো, এগুলোর কারণে এরা কিন্তু এই পথে পা বাড়াচ্ছে, এবং খুব রিস্কি একটা জায়গায় চলে যাচ্ছে, ঝুঁকিপূর্ণ। যে কোনো হোটেলে সিসিটিভি থাকতে পারে, যে কোনো হোটেলে মানুষ একটা, আপনি কি করে জানেন যে হোটেলে একটা হোল করে রাখা হয় নাই? ওরা তো জানে যে এরকম লোক আসে, ওদের দেখার একটা টেন্ডেন্সি থাকে, হয়তো ওরা দেখে, এবং আজকাল কি করে এটা ভিডিও করে দেয়, ভিডিও করে এটা ছেড়ে দেয়। এই যে একটা বিষয়, হিতাহিত জ্ঞান শূন্য না হলে তো আপনি এই কাজটা করতে পারবেন না, তাই না? এই যে আমি যেটা বলতে চাই, সবচেয়ে যেটা আঘাত করেছে আমাকে, তরুণীরা কি শিখছে এখান থেকে, কি শিখছে নতুন প্রজন্ম? আজকে আমি আরো একটা দেখেছি, সিলেটের কোন মন্ত্রীর ছেলে বোধহয়, বিএনপির এমপি বোধহয়, তারও দেখলাম আরেকটা এরকম জঘন্য জিনিস বেরিয়েছে। এগুলো কিন্তু বেরোতেই থাকবে যদি আপনি অবদমনটা বন্ধ না করেন। কোথায় এদের অসুস্থতা কোথায়? এদের অসুস্থতা কিন্তু পরিবারে, সমাজে, এবং সেই অসুস্থতার বিকার হিসেবে বেরিয়ে আসছে।
হ্যাঁ, পরিবারকে কেউ সময় দিচ্ছে না, পরিবারে যে ভালোবাসা সেই ভালোবাসা রক্ষণ করা যাচ্ছে না। আমাদের যাদের নাম আমি বললাম, যেসব নেতাদের এরশাদের আগে, তাদের কি ভাই আকাঙ্ক্ষা ছিল না? তাদের কি শারীরিক সমর্থতা ছিল না? তাদের কি আপনার এই ধরনের করার সুযোগ ছিল না? কিন্তু তারা সুযোগই নেয়নি, তারা সুযোগ পায়ওনি, তারা চায়ওনি। কারণ তাদের ধ্যান জ্ঞানে আছে দেশ, তাদের ধ্যান জ্ঞানে ছিল সমাজ, তাদের ধ্যান জ্ঞানে ছিল রাজনীতি, এই কারণে তারা করেনি। আপনি যখন এই কথাটা বললেন তখন আমি বরং এখানে একটু প্রসঙ্গ একটু চেঞ্জ করি, যে আমাদের সেই মানে নেতা যারা ছিলেন, দেশকে যারা স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, ওই সময় সক্রিয় একজনের জনাব তাজউদ্দিন আহমেদের জন্মদিন মাত্রই পার হলো। আপনারও নিজেরও তাজউদ্দিন আহমেদ সম্পর্কে আমি যতটুকু জানি প্রচুর আগ্রহ আছে এবং ওনাকে নিয়ে আপনি অনেক লেখালেখি করেছেন। তাজউদ্দিন আহমেদের জন্মদিন, এই লোকটার জন্য আমার মাঝে মাঝে মায়া হয়, বুঝছেন? মায়া হয় কেন? যে উনি যে দলের লোক ছিলেন সেই দলও কিন্তু ওনাকে মানে গুরুত্ব অতটা দেয়নি। আমার কাছে সবসময় মনে হয়েছে আওয়ামী লীগের মধ্যে একটা চিন্তা ছিল যে তাজউদ্দিন আহমেদকে যদি তার যে প্রাপ্য সম্মানটা দেওয়া হয় তাহলে বুঝি অন্য কেউ ছোট হয়ে যেতে পারে, এই একটা জুজুর ভয় তাদের মধ্যে মনে সবসময় ছিল। আমি এইটা যেটা খেয়াল করেছি। আর এখন তো আর বলাই যাবে না, কারণ স্বাধীনতা যুদ্ধ নিয়ে কিছু বললেই মানে অনেকে মনে করে যে এই তো গেল। তো তাজউদ্দিন আহমেদের জন্মদিন খুব নীরবে পার হয়ে গেল, কিন্তু আপনি কি বলবেন? আমি ওই প্রসঙ্গটা একটু শেষ করে দিই, সেটা হচ্ছে এই যৌন বিকৃতি থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। সামনে যে লিডার গুলোর কথা বললাম তাদের কথা, এছাড়া ধরেন যারা সমাজে বাস করে, আমাদের সামাজিক অনেক ভালো মানুষ আছেন, অনেক আপনার প্রগতিশীল মানুষ আছেন যারা জীবন পার করে দিয়েছেন এবং কোনো ধরনের স্ক্যান্ডাল তাদের বিরুদ্ধে নেই, তাদেরকে সামনে রাখতে হবে। আপনি সিরাজুল ইসলাম চৌধুরীর কথা বলেন, হ্যাঁ, আপনি ডক্টর কামাল হোসেনের কথা বলেন, বহু মানুষ আছে আমাদের দেশে। আমাদের দেশে আপনার ধরেন যে শিক্ষা, সংস্কৃতি, রুচি সব দিকে মিলিয়ে অনেক মানুষ আছেন যারা জীবনকে আমি বলবো যে একটা ত্যাগের মধ্যে, সংগ্রামের মধ্য দিয়ে পার করে দিয়েছেন। এই মানুষগুলো এমন জায়গা থেকে উঠে এসেছে, এমন কর্দমাক্ত সমাজ বা পরিবার থেকে এদের জন্ম হয়েছে, কিংবা এরা এমন কিছু চাষ করে যাদের অন্তরে, তারাই এগুলো করে, কোনো স্বাভাবিক মানুষ এটা করে না। এবং আপনি দেখেন এই ঘটনার পরে মুখ উঠানো ওই মেয়েটির জন্য মায়াই হয়েছে, আমার মায়া হয়েছে এই মেয়েটির জন্য। হ্যাঁ, কারণ ধরেন সে কি করে বাঁচবে, সামনের দিনটা সে কি করে চলবে? আপনি যদি প্রত্যেক নারীর মধ্যে আপনি যদি নিজের মা বোনকে একবার করে দেখতে চান, তাহলে তো এই প্রক্রিয়াটা আসলে রোধ করা সম্ভব। এবার আমি একটু তাজউদ্দিন সাহেবের কথা আসি। আপনি যেটা বলেছেন, তাজউদ্দিন হচ্ছেন আমাদের ইতিহাসের আমার কাছে সবচেয়ে স্পর্ধিত একজন মানুষ, সবচেয়ে ত্যাগী এবং সবচেয়ে সংগ্রামী একজন মানুষ। আমি আপনাকে একটা কথা বলি, খুবই দুঃখের কথা এটা। আমাদের এই যে বললেন যে বিগত সরকারের আমলে শুধুমাত্র ওই যে ৩রা নম্বরে জেল হত্যা দিবস পালন করার ব্যাপারে একটা মাত্র বিবৃতি দিয়েই উনি ক্ষান্ত থাকতেন, উনি কখনো যাননি ওই অনুষ্ঠানে। কারণ গেলে যদি অন্যরা ছোট হয়ে যায়, মানে যারকে ছোট হবার কথা বলছে তিনি তো জীবনেও ছোট হবেন না, তিনি জীবনেও তাকে কেউ ছোট করতে পারবে না, এটা জেনেও এই হীনমন্যতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং আশেপাশের কেউ বলা সাহসও করেনি হয়তো। কিন্তু আজকে দেখেন তাজউদ্দিন আহমেদকে কি প্রয়োজন। আমি যেটা বলতে চাই, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন জায়গাটা আমরা পার হয়েছি যখন তিনি বারবার করে বঙ্গবন্ধুকে ৯ মাসের কাহিনী বলতে চেয়েছেন এবং বঙ্গবন্ধু শোনেননি, অথবা শোনার সময় পাননি, অথবা শোনার মতো যে না শোনার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে তিনি শিকার হয়েছিলেন। সেটা যদি না হতো, তিনি যদি ৯ মাসের বীরত্বের কাহিনী জানতে পারতেন, কারা সেখানে বিক্রি করেছিল, কারা সমর্থন করেছিল এবং তাজউদ্দিন সাহেব কিভাবে এই কঠিন যুদ্ধ পরিচালনা করে দেশকে স্বাধীন করেছিল, তাহলে তো ইতিহাস বিপদগামী হতে পারতো না। আপনি দিল্লিতে আপনার গান্ধীর একটা সমাধিস্থল আছে জানেন, রাজঘাটে, যেখানে সবাই যায়। তার পাশে একটা শক্তিস্থল আছে, কিন্তু ওইখানে নেহেরুরা ঘুমিয়ে আছে। কই আমাদের দেশে তো তাজউদ্দিন সাহেবদের জন্য সেরকম কিছু করা হয়নি, 4 জাতীয় নেতার জন্য তো করা হয়নি। করলে না তরুণরা যেত, করলে না তরুণরা জানতো। তাজউদ্দিন আহমেদকে আপনি যখনই কথা বলেন আমি একটু ইমোশনাল হই, এই কারণে এই মানুষটি হচ্ছে আমাদের ইতিহাসের আমি বলবো যে ট্র্যাজিক হিরো, সবচেয়ে ট্র্যাজিক হিরো, যিনি দলে ছিলেন না, দল যাকে পরিত্যাগ করেছে, নেতা যাকে পরিত্যাগ করেছে, এবং সেই নেতা সেই দলের জন্য তিনি জীবন বিসর্জন দিয়েছেন। এর চেয়ে বড় লয়ালিটি, এর চেয়ে বড় আনুগত্য পৃথিবীতে আর কি হতে পারে?
এবং দেখেন এই মানুষটি কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদকে প্রথমেই চিহ্নিত করতে পেরেছিলেন এবং তিনি বাকশালের বিরোধিতা করেছিলেন। সবগুলো পয়েন্ট দেখেন, মার্কিন সাম্রাজ্যবাদকে চিহ্নিত করা, তারপরে বাকশাল মানে এক নায়কত্বকে প্রতিহত করা বা পছন্দ না করা, তারপরে দেখেন বহুদলীয় গণতন্ত্রের পক্ষে থাকা এবং নিজে সরকারে দলে না থেকেও কারাগারে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দেয়া। এই মানুষকে যদি বাংলাদেশ, আমার যত মনে হয় কি জানেন, ইতিহাসের প্রত্যেকটা রক্তবিন্দুর কিন্তু আলাদা একটা মূল্য আছে, প্রত্যেকটা আত্মত্যাগের একটা মূল্য আছে। একদিন না একদিন এই দেশের ইতিহাস সঠিক পথে যেতে বাধ্য হবে, আপনার যেতে বাধ্য হবেই। এবং সেই দিন তাজউদ্দিন আহমেদ সবাইকে ছাপিয়ে উপরে উঠে আসবেন, কারণ তাজউদ্দিন আহমেদ হচ্ছেন আলোকবর্তিকা আমি মনে করি। এবং দেখেন উনি 1 টাকার প্রধানমন্ত্রী ছিলেন। আজকের তরুণ তরুণী যারা এই ভিডিও দেখবে তাদের জানা উচিত, মুক্তিযুদ্ধের 9 মাসে যখন অন্যান্য নেতারা পরিবার নিয়ে আনন্দে এবং বেদনা তো ছিলই, নিজেদের পরিবারের সাথে জীবনযাপন করেছেন, তাজউদ্দিন সাহেব করেননি। তিনি খড়ের বিছানা পেতে, ঘাসের বিছানা পেতে সেখানে ঘুমিয়ে জীবন কাটিয়েছেন। এবং তার পুত্রের যখন অসুস্থতার সংবাদ নিয়ে স্ত্রী এসেছিল, তিনি বলেছিলেন যে আমার মুক্তিযোদ্ধারা এর চেয়ে খারাপ আছে, আমি আগে ওদের দেখে আসি। এই মানুষটিকে আমরা মূল্যায়ন করতে পারিনি, এটা বড় দুর্ভাগ্যের বিষয় আপনার। এবং সিম্পল একটা লাইফ, আপনি হয়তো জানেন যে যতগুলি মিটিং এ বঙ্গবন্ধু তাকে নিয়ে যেতেন, ভুট্টো বেরিয়ে এসে বলেছিল যে মুজিবকে সাথে কথা বলা যায়, তাকে মানে বোঝানো যায়, কিন্তু যে সাদা হাফ শার্ট মানে হাফ হাতা শার্ট, এই লোকটাকে কেন সাথে নিয়ে আসে, এ তো স্বাধীনতা ছাড়া কিছুই বোঝে না, এইরকম করে চিহ্নিত করেছিল তাকে। এই মানুষটিকে আপনার পারেনি। এবং আপনি হয়তো জানেন যে যুবলীগের নেতা, আমি নাম বলতে চাই না, তিনি তাকে হত্যা করতে গিয়েছিলেন 1971 সালে। হত্যা না করুক, বন্দুক নিয়ে তো ভয় দেখাতে গিয়েছিলেন, কিন্তু তাজউদ্দিন সাহেব মাথা নত করেননি। এখন আমার শেষ প্রশ্নটা হচ্ছে, মূলধারা 71 নামে যে বইটি তার সেক্রেটারি ছিল মইদুল হাসান লিখেছে, কেন সেটি পড়তে দেওয়া হলো না এত বছরের আমলে? কেন সেটিকে প্রচার করা হলো না? সেখানে তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছু ছিল না, সেখানে তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু ছিল না। তাজউদ্দিন সাহেব কি হাইলাইটেড হবেন শুধুমাত্র আওয়ামী লীগের দ্বারা? তাও কিন্তু ইতিহাসের দ্বারা হাইলাইটেড। আপনি জানবেন যে ডিপি ধর নামে, ডিপি ধর বাঙালি ছিলেন, আপনার ইন্দিরা গান্ধীর সচিব বা কিছু একটা ছিলেন, উনি বলেছিলেন যে মিসেস গান্ধী তাকে বলে দিয়েছে যে এই প্রবাসী সরকারের কাছে তিনি একটি মাত্র মানুষের সাথে যোগাযোগ করতে চান, সেটি হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এইভাবে তিনি বিশ্বাস অর্জন করেছিলেন। এই মানুষকে অবজ্ঞা করা, ইতিহাসকে অবজ্ঞা করা। এবং আজকে যদি আমি শেষ কথা এটা বলি, আমি জানি প্রচুর গালাগালি করবেন অনেকে, কিন্তু এটা লিখে রাখতে হবে, এই অবজ্ঞার কারণে আজকে দল রাস্তায় নামতে পারে না, এত বড় একটা দল। কারণ এই লিডারশিপ, যে লিডারশিপ আত্মত্যাগের মাধ্যমে নিজের রক্তের মাধ্যমে দেশকে পরিশুদ্ধ করেছে, তাকে যদি মনে রাখতে না পারে তাহলে এই পরিণতি বরণ করতেই হবে। আই স্যালুট তাজউদ্দিন আহমেদ। জি, এরপরে আর আলোচনা আসলে চলে না, কারণ আর অন্য 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 আরো কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি যেভাবে শেষ করেছেন আমার মনে হয় যে এই মানে এরপরে আর নতুন করে অন্য কোনো প্রসঙ্গে আলোচনা মনে হয় মানুষ পছন্দ করে, আমার দর্শকরা পছন্দ করবেন না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আপনাদের কাছে অনুরোধ যে আমাদের ইতিহাসের এই মহানায়ককে নিয়ে আপনারা চিন্তা করবেন। ওনাকে নিয়ে বেশ কিছু বই পাওয়া যায় এখনো, এটা পড়লেই বুঝবেন যে উনি আসলে কি করেছেন এবং কি করতে পারেননি, কি করতে চেয়েছিলেন। একটা ছোট্ট কথা বলবো। জি, একটা বই আছে আলোকের এই ঝর্ণাধারায়, এই বইটা পাঠ করলেই হবে, তাজউদ্দিন আহমেদ তিনি। জি, তো আপনারা আশা করি এই বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন, পড়বেন, এবং নিজেদের অতীতকে জানলে পর অতীতের উপর নির্ভর করে কিন্তু অতীতে যেগুলো ভালো জিনিস সেগুলোর উপর নির্ভর করে কিন্তু আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।